কি সারপ্রাইজটাই না দিলে গুরু। তুমি তোমার কথা রাখলে তাহলে। তুমি বলেছিলে আমরা সবাই চমকে যাবো পার্টি দিতে। সত্যি সত্যি আমরা সবাই চমকে গেছি। তুমি বিবাহিত এবং বিয়ের বয়স 1 বছর, তা জেনে চমকেছি তো অবশ্যই। তার থেকে বেশি চমকে গেছি তোমার ওয়াইফকে দেখে। কি সুন্দর দেখতে থাকে, পুরো বাচ্চাদের মতো কিউট। তোমাদের মানিয়েছে কিন্তু একে অপরের সাথে। ভাবির জায়গায় অন্য কেউ হলে বোধ হয় এতটা মানাতো না। বলেই সবাই হাসাহাসি শুরু করে দেয়। জেনি বাইরে আসার জন্য কেবিনের দরজা ঠেলে এক পা বাইরে রাখতেই যাবে, তখনই তার নজরে পড়ল রাসেলের ডেস্কের দিকে। সবাই কালকের বিষয় নিয়ে কথা বলছে দেখে জেনি তা এড়িয়ে চলে যেতে চাইলে যেই না পা বাড়িয়েছে তখনই তার কানে একটা স্টাফের বলা শেষ কথাগুলো ভেসে আসে। ব্যাস এই কথাগুলোই যেন জেনির কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো কাজ করে। রাগে দুঃখে জেনি কেবিনের ভিতর চলে যায়। ঠাস করে চেয়ারে বসে তিয়াশাকে বলে রাসেলকে ডেকে নিয়ে আসতে। তিয়াশা চলে গেলে জেনি বসে বসে ভাবছে, আমিও তো পারতাম রাসেলের হাতে হাত রেখে স্বপ্নের পথ পাড়ি দিতে, কিন্তু আমি তো পারলাম না। তাহলে কি স্টাফের বলা কথাই সত্যি? রাসেলের পাশে ওই মেয়েটা ছাড়া অন্য কেউ মানানসই নয়? তাহলে আমি কি আসলেই রাসেলের পাশে বেমানান বলে আমি রাসেলের থেকে আজ অনেকটা দূরে? কথাগুলো ভাবতে ভাবতে জেনির চোখের কোণে পানি চলে এলো। এদিকে তিয়াশা যেতে যেতে ভাবে, কাল যা হয়েছে আর এখন ম্যামের যে মুড দেখলাম, তাতে রাসেল সাহেবের কপালে আজ কি আছে কে জানে। সবাই রাসেলের ডেস্কের কাছে দাঁড়িয়ে হাসাহাসি করছে। এমন সময় তিয়াশা সেখানে উপস্থিত হয়ে রাসেলের উদ্দেশ্যে বলল, মিস্টার রাসেল, ম্যাম আপনাকে এক্ষুনি খুব আর্জেন্টলি ভাবে ডেকে পাঠিয়েছে, জলদি আসুন। বলেই তিয়াশা ওখান থেকে চলে আসে। সবাই তিয়াশার কথা শুনে যার যার ডেস্কে গিয়ে বসে। রাসেল পা বাড়ায় জেনির কেবিনের দিকে। রাসেলের মনে একটাই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ম্যাম কেন এত জরুরিভাবে ডেকে পাঠালো? জেনির কেবিনের দরজা খুলে রাসেল খুব হালকা গলায় বলে, আসতে পারি ম্যাম? জেনি রাসেলের দিকে না তাকিয়ে হাতের ইশারায় ভেতরে আসতে বলল। এতে অবশ্য রাসেল একটু অবাক হলো, কারণ এর আগে যতবারও জেনির কেবিনে এসেছে ততবার জেনি রাসেলের দিকে তাকিয়ে হাসি মুখে ভেতরে যেতে বলেছে, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। তাও রাসেল অতটা মাথা না ঘামিয়ে ভেতরে প্রবেশ করলো। তারপর জেনিকে হাসি মুখে বলল, আমি ডেকেছিলেন? জেনি রাসেলের দিকে না তাকিয়ে তার সামনে রাখা একটা ফাইলের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, ডেকেছিলাম এবং খুব জরুরি দরকারের জন্যই আপনাকে ডেকে আনা। জি ম্যাম, বলুন কি দরকার? মিস্টার রাসেল, আপনি কি জানেন আপনি কত বড় একটা ভুল করেছেন? রাসেল একটু অবাক হয়ে বলে, আমি কিছু বুঝলাম না ম্যাম, দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন? জেনি আগের মতোই ফাইলে চোখ রেখে বলে, আমি বলছি আপনার বিয়ের কথা। আপনি অফিসে যেসব ডকুমেন্টস জমা দিয়েছিলেন তাতে স্পষ্ট লেখা ছিল আপনি সিঙ্গেল, অর্থাৎ অবিবাহিত। কিন্তু কাল হঠাৎ করে আমরা জানতে পারলাম আপনি বিবাহিত, তাও আবার তা 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাস নয়, পুরো 1 বছর হয়ে গিয়েছে। অথচ এই কথাটা আপনার ডকুমেন্টে বলেননি, এমনকি এই খবরটা পর্যন্ত কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি। কাল আপনাদের জন্য একটা বিশেষ দিন ছিল বিধায় সেখানে আমি কিছু বলে সবার মুড এবং পার্টি দুটোই নষ্ট করতে চাইনি, কিন্তু আজ আমার জবাব চাই। আপনি এমনটা কেন করলেন একটু বলবেন প্লিজ? রাসেল কি বলবে ভেবে পেল না, কারণ সত্যিই তো সে চাইলে সবটা করতে পারত, কিন্তু অলসতায় বশীভূত হয়ে সে তা করেনি। তাই উপায় না পেয়ে বলল, আসলে ম্যাম আমি চাকরিতে জয়েন করেছি বিয়ের আগে, আর তাই তখন ডকুমেন্টসে লেখা ছিল আমি অবিবাহিত। তারপর চাকরি করা অবস্থায় আমি বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে এসেছি এখানে, কিন্তু কিছু না কিছু ঝামেলা এবং সময়ের অভাব ও স্বল্পতা সবটা মিলে এলোমেলো হয়ে গিয়েছিল, তাই আর ডকুমেন্ট পাল্টাতে পারিনি। এবারের মতো ক্ষমা করে দিন ম্যাম, প্লিজ। আই প্রমিস এখন থেকে সব কিছু দেখে শুনে করবো। আপনি কি জানেন আপনার করা এমন কাজের জন্য আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি? আপনাকে যেহেতু হায়ার করতে পেরেছি, ফায়ার করতেও আমার বেশি সময় লাগবে না। কথাগুলো বলে জেনি একটু চুপ করে থাকে। রাসেল ভাবে আজ বুঝি রাসেলের চাকরিটা আর থাকবে না। মনে মনে নিজেকে গালাগাল দিতে থাকে রাসেল। আগে যদি সবটা গুছিয়ে রাখতো তাহলে তো আজ তাকে এই দিন দেখতে হতো না। এদিকে জেনির গলা আটকে আসছে, কান্নারা গলাটা চেপে রেখেছে। এখন মনে হচ্ছে চোখ ভরে গেছে পানিতে, মনে হচ্ছে এই বুঝি টুপ করে ঝরে পড়বে চোখ থেকে। রাসেলকে তা বুঝতে দেবে না বলে সে মাথা নিচু করে রাসেলের ফাইলটা নড়াচড়া করে যাচ্ছে। সে পারছে না রাসেলকে দুটো কড়া কথা শুনিয়ে দিতে, পারছে না রাসেলকে বলতে যে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। চাকরি থেকে বার করে দিলে যে রাসেল আর জেনির চোখের সামনে থাকবে না, হোক না সে অন্য কারো, কিন্তু সে তো দূর থেকে তাকে দেখে একটু শান্তি পাবে। তারপর নিজেকে সামলে বলল,
এবারের মতো আপনাকে ক্ষমা করে আরেকটা সুযোগ দিলাম, কিন্তু মনে রাখবেন দ্বিতীয়বার এমন কোনো ভুল হলে আমি আপনাকে ক্ষমা করব না। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, কালকের মধ্যে অফিসের সব ডকুমেন্টস চেঞ্জ করে ফেলবেন। এখন আসুন। কথাগুলো কাটছাট গলায় বলে দিল জেনি। রাসেল জেনির কেবিন থেকে বেরিয়ে এসে বুকে ফু দিয়ে বলে, এবারের মতো বেঁচে গেলাম। কিন্তু রাসেল বুঝতেই পারল না ভেতরে আসলে কি হলো। রাসেল কেবিন থেকে বেরিয়ে আসা মাত্রই জেনির চোখের জল আর বাধা মানতে পারল না। চুপ করে দুফোঁটা পানি ঝরে পড়ল রাসেলের ফাইলের উপর। তাতে কাগজের বেশ খানিকটা জায়গা ভিজে গেল। তিয়াশা শুধু অবাক হয়ে জেনির দিকে তাকিয়ে আছে। সে ভেবেছিল আজ বোধহয় রাসেল সাহেবের চাকরি থাকবে না, কিন্তু তার হলো না, হলো বিপরীত। আসলে ভালোবাসলে মানুষ কি না করতে পারে। তাকে পাবে না জেনেও তাকে পাগলের মতো ভালোবাসতে পারে। তাকে এক নজর দেখার জন্য শত কষ্ট সহ্য করেও সেই না পাওয়া ব্যক্তিটাকে নিজের সামনে দেখতে চায়। জেনিও আজ তাই করলো। তিয়াশা শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পরের দিন রাসেল তার সব কাগজপত্র ঠিক করে নতুন ফাইল বানিয়ে জমা দেয় জেনির কাছে। জেনি দেখছে সবটা ঠিকঠাক আছে কিনা। হঠাৎ করে জেনির একটা জায়গায় চোখ আটকে গেল। জেনি দেখল রাসেলের নতুন কাগজে পরিষ্কার করে লেখা রাসেল বিবাহিত। লেখাটা দেখতেই জেনি প্রথমে চোখটা বন্ধ করে নিল। লেখাটা যেন জেনির বুকে ঘুমন্ত ব্যথাগুলোকে জাগিয়ে দিল। আবারও সেই কষ্টে ভেজা অনুভূতি যন্ত্রণাদের আমন্ত্রণ জানাতে লাগলো। জেনি লেখাটা দেখে মনে মনে ভাবল, দুদিন আগেও এখানে লেখা ছিল সে অবিবাহিত, যার দরুন আমি তাকে ভালোবেসে ফেলার সাহস করেছিলাম। অথচ আজ এখানে পরিষ্কার করে লেখা সে বিবাহিত। এই ছোট্ট একটা শব্দই আমাদের ভিতরের আকাশ পাতাল ব্যবধান তৈরি করে দিয়েছে। এই ছোট্ট একটা শব্দ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সে আমার নয়। চিৎকার করে বলছে সে অন্য কারোর নিজস্ব এবং ব্যক্তিগত মানুষ। জেনি কথাটা ভেবে চোখের পানি আটকে নিজেকে সামলে রাসেলকে উদ্দেশ্য করে বলে, সব কাগজপত্র ঠিক আছে, মনে রাখবেন এমন কোনো ভুল যেন তৃতীয়বার না হয়। রাসেল মাথা নাড়িয়ে বলল, জি ম্যাম, আমি খেয়াল রাখবো। বলেই রাসেল চলে যেতে গেলে জেনি আবারও বলে, আর একটা কথা, এরপর সবসময় ভেবেচিন্তে কাজ করবেন। মনে রাখবেন আপনার করা ছোট থেকে ছোট কাজ, যেগুলো হয়তো আপনার জন্য তেমন একটা ম্যাটার করে না, সেসব কাজও একটা ব্যক্তিকে বাহ্যিকভাবে বা ভেতর থেকে খুব বাজেভাবে আঘাত করে ভেঙে কুড়িয়ে দিতে পারে। রাসেল জেনির কথার অর্থ বুঝল না, শুধু মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। সেদিনের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। জেনি আর আগের মতো নেই। শরীর অনেকটাই শুকিয়ে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে। এই কালো দাগগুলো জানান দেয় জেনি কত রাত ঘুমায়নি। শরীরটা খুবই ক্লান্ত দেখাচ্ছে। খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে জেনি। অফিস মিস যায়নি কখনো। না পাওয়া মানুষটাকে একটিবার চোখের দেখার বাসনা তাকে টেনে টেনে রোজ আনে অফিসে। আগের মতো করে কারোর সাথে কথাও বলে না তেমন একটা। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো ছাড়া কথা বলায় যেন ভুলে গেছে জেনি। রাসেলকে আর আগের মতো কারণে অকারণে নিজের কেবিনে ডেকে আনে না। রাসেল নিজে থেকে কিছু বলতে গেলে ব্যস্ততা দেখিয়ে চলে যায়। আর এই কয়দিনে জেনি রাসেলের মুখের দিকে কয়েকবার দেখেছে তা মনে পড়ে না। আজও এসেছে জেনি। ঠিকমতো খাওয়া দাওয়া না করার ফলে শরীরে মিনিমাম শক্তিটুকুও নেই। আজ খুব জরুরি একটা মিটিং বসেছে। ক্লায়েন্ট বসে আছে মিটিংয়ে। জেনির অফিসের স্টাফরা নিজেদের প্রেজেন্টেশন দেখাচ্ছে। জেনি শুধু ওখানে বসেই আছে, অথচ তার কোনো দিকে কোনো খেয়াল নেই। জেনির পাশে বসে আছে রাসেল। সে ঠিকই খেয়াল করেছে জেনি অন্যমনস্ক। রাসেল ভাবলেও হয়তো জেনির শরীর খারাপ, তাই আর জেনিকে কিছুই বলল না। প্রেজেন্টেশন দেখে ক্লায়েন্টদের খুব পছন্দ হয় তারা জেনির কোম্পানির সাথে ডিল ফাইনাল করে চলে গেল। সবাই আস্তে আস্তে করে মিটিং রুম খালি করে চলে যাচ্ছে। শুধু বাকি আছে রাসেল এবং জেনি। রাসেল থাকা অবস্থায় জেনি চেয়ার থেকে উঠে হাঁটা দিল। রাসেলও জেনির পিছনে হাঁটা লাগালো। 2 কদম যেতে না যেতেই রাসেল দেখলো জেনি রীতিমতো ঢুলছে। মনে হচ্ছে যে কোনো সময় পড়ে যাবে। আর তাই হলো। জেনি বেশি দূর যেতে পারলো না, তার আগেই ঢলে পড়ে গেল। রাসেল দৌড়ে গিয়ে জেনিকে ধরে ফেলল। জেনি ওখানে রাসেলের হাতের উপর জ্ঞান হারালো। জেনি রাসেলের হাতের উপর জ্ঞান হারালে রাসেল বেশ ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি করে সবাইকে ডেকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় জেনিকে। ডাক্তার জেনিকে দেখে বলে, জ্ঞান না ফেরা অবধি আমরা জানতে পারবো না তার আসল সমস্যা কি, আর তাই প্রপার ট্রিটমেন্টও করতে পারবো না। এজন্য এখন স্যালাইন দিয়ে অবজারভেশনে রাখা হোক। জ্ঞান ফিরলে আমরা সবটা জানতে পারবো। বলেই ডাক্তার সবকিছুর ব্যবস্থা করে দিয়ে চলে যায়। প্রায় ঘন্টাখানেক পর জেনির জ্ঞান আসে। তা দেখে রাসেল দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার জেনিকে কিছু নর্মাল প্রশ্ন করলেও জেনি কোনো উত্তর দেয় না। পর উপায় না পেয়ে ডক্টর রাসেলদেরকে কেবিনের বাইরে পাঠিয়ে দেয়। তারপর জেনিকে প্রশ্ন করলে জেনি সবটা ঠিক ঠিক উত্তর দেয়। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে রাসেলকে উদ্দেশ্য করে বলে, আমি ওনার বিষয়টা বুঝতে পেরেছি। ওনার সমস্যা অন্য কিছু। আমি আপনাদের একজন সাইকিয়াট্রিস্ট সাজেস্ট করব। আপনারা কাইন্ডলি ওনাকে তার কাছে নিয়ে যাবেন এবং তা যত দ্রুত সম্ভব।
বলেই ডক্টর রাসেলের হাতে একটা কার্ড ধরিয়ে দেয়। রাসেল তাড়াতাড়ি জেনিকে ডিসচার্জ করে নিয়ে যায়। তারপর খুব দ্রুত সেই ডক্টরের সাজেস্ট করা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। রাসেলকে অপেক্ষা করতে বলে সেই সাইকিয়াট্রিস্ট জেনি ট্রিটমেন্ট শুরু করে। প্রথমে জেনি চুপচাপ বসে থাকে, কোনো প্রশ্নের কোনো জবাব দেয় না। তারপর কি মনে করে হঠাৎ করে বলে ওঠে, আচ্ছা, আপনি তো সাইকিয়াট্রিস্ট, যাকে বাংলায় বলে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞ। তাহলে আপনি কি সত্যি সত্যিই আমার মনের অসুখ সারাতে পারবেন আমার মনের অসংখ্য টুকরোগুলো জোড়া লাগাতে? পারবেন আমার ভেতর থেকে প্রতিনিয়ত পুড়িয়ে দেওয়া অসহনীয় যন্ত্রণার আগুন নেভাতে? পারবেন কি কাটার মতো বিঁধতে থাকা ব্যথাগুলো থেকে আমায় মুক্তি দিতে? পারবেন সব সমস্যার সমাধান করে আমাকে আমার হাসি ফিরিয়ে দিতে? জেনির এহেন প্রশ্নে ডক্টর কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, তাহলে বিষয়টা পুরোপুরি মনের। ঠিক আছে, আমি কথা দিতে পারবো না আমি সবটা ঠিক করতে পারবো কি না, তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। বলুন আমাকে সবটা খুলে। জেনি কিছুক্ষণ অবলীলায় চেয়ে থেকে ডক্টরকে সবটা খুলে বলে। অবশ্য জেনি সবটা বললেও তার সাথে আসা রাসেলই যে তার এই অবস্থার মূল কারণ সেটি জানায়নি জেনি। সবটা শুনে ডক্টর রাসেলকে ভেতরে ডাকে এবং জেনিকে বলে বাইরে অপেক্ষা করতে। রাসেল ভিতরে গেলে ডক্টর বলে, আসলে অন্য সমস্যাটা মনের, অর্থাৎ তিনি কাউকে প্রচন্ড ভালোবেসেছে ঠিকই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে হারিয়েও ফেলেছে। এখন সে সম্পূর্ণভাবে একা বোধ করছে, ভেতর থেকে ভেঙে পড়েছে খুব। মনের মানুষকে না পাওয়ার যন্ত্রণায় সে প্রতিনিয়ত পুড়ছে। রাতের পর রাত সে ঘুমোতে পারেনি, খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, প্রচন্ড এলোমেলো হয়ে গেছে তার জীবনের সব নিয়ম নীতি। ডক্টরের বলা কথা রাসেল খুব মনোযোগ দিয়ে শুনছে। ডক্টর আবারও বলা শুরু করলো, তার এই ঘুমানোর অনিয়ম, খাওয়া দাওয়ার অনিয়ম তাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলছে, আর এই মানসিক যন্ত্রণা তাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে, তার মস্তিষ্কের উপর বেশ প্রভাব ফেলছে। এমনটা চলতে থাকলে সে মানসিকভাবে বিকৃত হতে পারে, পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এমনকি ব্রেন স্ট্রোক করতে পারে। তাতে হয়তো তার মৃত্যুর ঝুঁকির আশঙ্কা থাকবে। তাই এখন থেকে তাকে সবার সাথে সবার কাছে রাখার ব্যবস্থা করুন। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। সে যেন আগের এসব চিন্তা ভুলেও মাথায় না আনতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন। আর ইম্পর্টেন্টলি তার খাওয়া দাওয়া এবং ঔষধ নিয়মমাফিক হতে হবে। আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াবেন, এবং আমার অ্যাডভাইস মেনে চললেই খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে। কথাগুলো বলে ডক্টর কলম দিয়ে খাতার উপর খসখস আওয়াজে ওষুধের নাম লিখে দিলেন। রাসেল ডক্টরকে ধন্যবাদ জানিয়ে সব ফর্মালিটি পূরণ করে জেনিকে নিয়ে চলে আসে। সেদিনের মতো জেনিকে নিয়ে রাসেল অফিসে চলে যায়। তারপর জেনিকে অনুরোধ করে বাড়িতে পাঠিয়ে দেয়। জেনি যাওয়ার পর রাসেল আর কাজে মন বসাতে পারেনি। সারাক্ষণ শুধু অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাসেলের মাথায়। জেনি কি করে এত কিছু সহ্য করেছে এতদিন? কেই বা সে যাকে জেনি এতটা চেয়েছে? আর জেনির মতো এত সুন্দরী বুদ্ধিমতী মেয়েকে আদৌ কারো ধোকা দেওয়ার সাধ্য আছে? তার উপর আবার জেনি এত ধনী পরিবারের মেয়ে। এমন মেয়েকে কেই না পেতে চায়, অথচ সেই ব্যক্তি অনায়াসে জেনিকে ছেড়ে অন্য কারো কি করে হতে পারল? এছাড়াও আরো অনেক অনেক প্রশ্ন। রাসেল সেই ব্যক্তিটাকে মনে মনে বেশ গালাগালও দিল, কিন্তু সে কি আর জানতো যাকে সে গালাগাল দিচ্ছে সেই ব্যক্তি আর কেউ না, স্বয়ং সে নিজেই। রাসেল সেদিনের মতো কোনো রকম বেখেয়ালিভাবে অফিস করে বাড়িতে চলে গেল। বাসায় ফিরে ডোরবেল বাজতেই অজিহা দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে রইল, কিন্তু রাসেলের সেদিকে কোনো খেয়াল নেই। সে চিন্তিত মুখে ভেতরে প্রবেশ করলো। অজিহা একটু অবাক হলেও ভাবলো কাজের প্রেশার গেছে হয়তো, তাই ক্লান্ত দেখাচ্ছে। ফ্রেশ হয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রাসেল ফিরেছে অবধি অজিহার সাথে একটা কথাও বলেনি। রাতে খাবার টেবিলে বসে খাবার সামনে নিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছে। অজিহা এবার মনোযোগ দিয়ে রাসেলের দিকে তাকালো। মনে হলো রাসেল অন্য দুনিয়ায় আছে, কেমন একটা ঘোরের মধ্যে আছে সে। তাই অজিহা গলা ঝেড়ে রাসেলের হাতে হাত রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? আমাকে বলার মতো হলে প্লিজ বলুন। যখন থেকে এসছেন দেখছি কি যেন একটা নিয়ে বেশ জোরালোভাবে চিন্তা করেই যাচ্ছেন। অজিহার হাতের স্পর্শ পেয়ে রাসেলের ঘোর কাটল। রাসেল স্বাভাবিক হয়ে বসে আজকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে অজিহা বলল, এইটুকু ব্যাপার, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি খেয়ে দিয়ে রেস্ট নিন, এটা নিয়ে পরেও ভাবা যাবে। তাছাড়া মন ভাঙলে তার আওয়াজ না হলেও কষ্টটা ঠিক কী পরিমাণ হয় তা আমি বুঝি। দরকার পড়লে আমিও আপনাকে সাহায্য করব, কিন্তু আজ নয়। এসব নিয়ে আমরা কাল দুজন মিলে ভেবে একটা উপায় বের করব, কেমন? এখন খেয়ে কিন্তু আমার খুব ঘুম পেয়েছে, আর আপনিও যথেষ্ট ক্লান্ত মনে হচ্ছে। অজিহার কথা শুনে এবং তার দেওয়া আশ্বাস রাসেলকে কিছুটা চিন্তামুক্ত করলো। রাসেল আর কোনো কিছু না ভেবে হাসি মুখে অজিহার সাথে গল্প করতে করতে রাতের খাবার শেষ করলো। তারপর দুজনে গিয়ে একে অপরকে আলিঙ্গন করে ঘুমের রাজ্যে ডুব দিল।
পরের দিন ছুটির দিন থাকায় রাসেল আর অফিসে গেল না, তাই রাসেল একটু বেশি সময় নিয়ে ঘুমালো। আর অজিহাও রাসেলকে ডাকেনি ইচ্ছে করে। মানুষটা আসলে বেশ খাটাখাটনি করে বেড়ায়। রাসেল বেশ দেরি করে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে এসে দেখে অজিহা বেশ ফাঁকা গিন্নিদের মতো করে কিচেনে ব্যস্ত। রাসেল অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পেয়ে কিচেনে গিয়ে অজিহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে নিজের থুতনি ঠেকায়। অজিহা একটু ঘাবড়ে যায় অবশ্য, কিন্তু মুখে ব্যস্ততা বজায় রেখে বলে, কি করছেন কি আপনি? ছাড়ুন বলছি, আমার পুরো শরীর ঘামে ভেজা। আর দেখছেন না আমি ব্যস্ত আছি? কথাগুলো এক নাগাড়ে বলে শেষ করে অজিহা। রাসেল পেছন থেকে জড়িয়ে ধরেছে, কোথায় একটু রোমান্টিক ব্যবহার করবে তা না এমন ব্যস্ততা দেখাচ্ছে দেখে রাসেল একটু অভিমানী সুরে বলে, এমন কি করেছেন আপনি যে স্বামীকেও সময় দিতে পারছেন না? দেখছেন না রান্না করছি। কি রান্না করছে সকাল থেকে? আপনার প্রিয় খাবার সব, চিকেন রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও এবং সালাদ। আর মিষ্টি হিসেবে আছে আপনার প্রিয় পায়েস। এনু শুনে রাসেল অবাকে চরম পর্যায়ে। সবকিছুই রাসেলের খুব পছন্দ। সে অজিহার দিকে তাকিয়ে বলল, কি রান্না করেছে সকাল থেকে? ওয়াও, সত্যি? আমার তো শুনে মুখে পানি চলে এসেছে। তাহলে যান, গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসুন, রান্না শেষ হয়ে গেছে। রাসেল তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর খাবার টেবিলে বসে পড়ে চটজলদি। অজিয়া একে একে সব খাবার সাজিয়ে রাসেলের পাশে দাঁড়িয়ে পড়ে। তা দেখে রাসেল জিজ্ঞাসা করে, তুমি খাবে না? অজিয়া সামান্য হেসে উত্তর দেয়, না, আজ আপনি তৃপ্তি করে খাবেন। আমি আপনাকে পরিবেশন করব আর আপনার তৃপ্তি করে খাওয়া দু চোখ ভরে দেখব। রাসেল অজিয়ার হাত টেনে নিয়ে টেবিলে বসিয়ে বলে, ওটি হচ্ছে না, আমরা দুজনে একসাথে বসে খাবো। নাও খাবার বড় তো, খুব খেতে পেয়েছে। অজিয়ার কথা বাড়ায় না। সে জানে রাসেল একবার যা বলেছে তার নড়চড় আর হবে না, তাই সে রাসেলকে খাবার দিয়ে নিজেও খেতে বসে। খেতে খেতে রাসেল বলে, কালকে ম্যামের সম্পর্কে যা বললাম তা তো শুনিস। তুমি কি কিছু ভাবছো কি করা যায়? না তো, আমি তেমন কিছু ভেবে উঠিনি এখনো। কেন? আমি না একটা উপায় ভেবে পেয়েছি। এ তো ভালো কথা, তা কি উপায়? আচ্ছা, ম্যামকে কিছুদিনের জন্য আমাদের কাছে এনে রাখলে কেমন হয়? ম্যামকে কিছুদিনের জন্য আমাদের কাছে এনে রাখলে কেমন হয়? রাসেলের কথাটা শুনে অজিহার কাশি উঠে যায়। দেখে মনে হচ্ছে বিষম খেয়েছে। হঠাৎ অপ্রত্যাশিত কথা শুনলে কেই বা নিজেকে ঠিক রাখতে পারে। রাসেল অজিহার মাথায় হাত বুলিয়ে ব্যস্ত হয়ে বলে, কি হলো অজিয়া? এই নাও, আস্তে করে পানি খেয়ে নাও। বলেই রাসেল অজিহাকে পানি দিয়ে অজিহার পিঠ ডলে দিতে থাকে। অজিহা একটু পানি খেয়ে কিছুটা শান্ত বোধ করতে থাকে। কাশিটাও কমেছে একটু। অজিহা এবার নিজেকে সামলে নিয়ে বলে, ব্যাপারটা খারাপ নয়, তবে সে কি রাজি হবে এখানে থাকতে? তাছাড়া তার পরিবার কেনই বা তাকে অন্য কারোর কাছে ছেড়ে দেবে? আর ওসব নিয়ে তুমি ভেবো না, দরকার পড়লে আমি স্যারের সঙ্গে কথা বলে ম্যামকে আনার ব্যবস্থা করছি। তুমি শুধু নতুন অতিথিকে স্বাগতম জানানোর জন্য তৈরি থাকো। বলে রাসেল মুচকি হাসে। অজিহার বিষয়টা খারাপ লাগছে না অবশ্য, কিন্তু কেন যেন মনটা শান্ত হচ্ছে না। মনের কোণে অজানা এক ভয় কাজ করছে। অজিহা জানেও না এটা ভয় নাকি চিন্তা কিংবা অন্য কিছু। অজিহা জানে না এর কারণ, শুধু জানে ওর মনটা অস্বস্তিতে ছেয়ে যাচ্ছে। অজিহা আর কিছু না ভেবে নিজেকে এবং নিজের মনকে শান্ত করে রাসেলের দিকে তাকিয়ে সম্মতিসূচক মুচকি হাসে। রাসেলও মুচকি হেসে খাবার খেতে থাকে। খাবার খাওয়ার মাঝে রাসেল অজিহার হাতের রান্নার প্রশংসা করল আর অন্যান্য কথা হাসি ঠাট্টায় খাবার শেষ করল। দুপুর হতে চলল প্রায়। রাসেল অজিহা থেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে জেনিদের বাসার উদ্দেশ্যে। জেনির সাথে বেশ ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় রাসেল আগেও একবার এসেছিল জেনিদের বাসায়, তাই জেনিদের বাসাটা খুঁজে পেতে বেশি একটা বেগ পেতে হলো না রাসেলের। আর রাসেল জেনির সাথে যেদিন গিয়েছিল সেদিন জেনি দারোয়ানকে বলে দিয়েছিল, ইনি হচ্ছেন মিস্টার রাসেল। এখন থেকে তিনি মাঝে মাঝে আসবেন আমাদের বাসায়, তাই কোনো ঝামেলা না করে তাকে নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করতে দিবেন, এটা আমার অর্ডার। রাসেল সেদিনের পর তো আর যায়নি জেনিদের বাসায়, তবে আজকে একটা মহৎ উদ্দেশ্যে সে এসেছে। বিশাল অফ হোয়াইট অট্টালিকার সামনে মস্ত বড় একটা গেট। গেটে দাঁড়ানো বিশাল দেহি এক দারোয়ান। রাসেলকে দেখে সে একগাল হাসির রেখা টেনে অনায়াসে রাসেলকে ভেতরে ঘুরতে দিলেন। জেনি বিষণ্ণ মন নিয়ে নিজের ব্যালকনিতে নিজের ইজি চেয়ারটায় বসেছিল। জেনির ব্যালকনিটা এমন জায়গায় ছিল যেখান থেকে স্পষ্ট গেট দেখা যায়। কেউ যদি আসে তাহলে জেনি নিজের ব্যালকনি থেকেই তা দেখতে পারবে। জেনির ব্যালকনির নিচে বেশ বড় একটা ফুলের বাগান। সেখানে বেশ কয়েক ধরনের দেশি বিদেশি ফুল গাছ লাগানো। তাতে ফুল ফুটেছে এমনভাবে ফুলগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে কারো মন ভালো হতে বাধ্য।
দূর থেকে যে কারো চোখে পড়ার মতো বাগানটি। জেনি নিজের কষ্ট লোপ পাওয়ার আশায় সেই বাগানের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ গেট খোলার আওয়াজ পেয়ে জেনি সেদিকে তাকিয়ে চমকে গেল। সকাল সকালে কাকে দেখছে জেনি? সে কি আদৌ সত্যি দেখছে নাকি এটা তার চোখের ভ্রম? হাতের তালু দিয়ে চোখ কষলে আবারও সামনের দিকে তাকায় জেনি। না, সে যা দেখছে একদমই ঠিক দেখছে। এটা তার চোখের ভুল নয়, সে আসলেই রাসেলকে দেখছে। তখনই জেনির মনের খুশি উদয় ঘটল, পাশাপাশি একটা প্রশ্নরা উকি দিল। রাসেল এই সময় এখানে কেন? জেনি যেন সবকিছু ভুলে গেছে রাসেলকে এক মুহূর্ত দেখে। মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। জেনি নিজের চেয়ার ছেড়ে উঠে দৌড় দিয়ে নিচে যাওয়ার পরিকল্পনা করলো। যেই না চেয়ার থেকে উঠতে যাবে তখনই তার অতীতের কথাগুলো মনে পড়ল। আবার যেন মনটা বিষাদে ছেয়ে গেল। তাই আর চেয়ার ছেড়ে না উঠে সেখানেই বসে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। রাসেল ভিতরে প্রবেশ করতেই তার প্রাক্তন বস অর্থাৎ জেনির বাবাকে দেখতে পেল রাসেল। তার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল রাসেল। রাসেলকে এই অসময়ে তার বাড়িতে দেখে কিছুটা অবাক হলেও খুশি হলেন রাসেলের বস। তারপর একটু গলা ঝেড়ে দিয়ে বললেন, তা রাসেল, হঠাৎ করে তুমি এখানে? সব ঠিক আছে তো? রাসেল বিনয়ের সুরে বলল, জি স্যার, সব ঠিক আছে। তবে আজ আমি কোনো অফিসিয়ালি কাজ বা ঘুরতে আসিনি। আমি এসেছি আপনার কাছ থেকে একটা পারমিশন নিতে। রাসেলের বস কিছুটা অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, পারমিশন? তা কিসের পারমিশন শুনে? আসলে স্যার, যদি আপনার পারমিশন থাকে তাহলে আমি কি জেনি ম্যামকে কয়েকটা দিনের জন্য আমার বাসায় নিয়ে যেতে পারি? রাসেলের এমন প্রশ্ন শুনে রাসেলের বস প্রচন্ড অবাক হন। অবাক হওয়ার ভঙ্গিমা বজায় রেখে বলেন, এসব কি বলছো তুমি রাসেল? তোমার বাসায়, তাও আবার কয়েকটা দিনের জন্য? দেখো রাসেল, আমি জানি না বিষয়টা কেমন হবে, তবে তুমি একজন ব্যাচেলার। আমি কি করে? রাসেল তার বসের কথার অর্থ বুঝতে পেরে তাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে, স্যার প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আর আপনাকে বোধহয় ম্যাম জানায়নি যে আমি ব্যাচেলার নই, আমি বিবাহিত। আর তাছাড়া আমি সম্পূর্ণ অন্য কারণে ম্যামকে নিয়ে যেতে এসেছি। অন্য কারণ? তা কারণটা কি? আপনি বোধহয় খেয়াল করেননি ইদানিং ম্যামের অবস্থা, আচার আচরণ। হ্যাঁ, আর সেটা নিয়েই তো আমি বেশ চিন্তিত। হঠাৎ করে আমার হাসি খুশি প্রাণবন্ত মেয়েটার যে কি হলো, মনে হচ্ছে হঠাৎ করে কোনো ঝড় এসে এক নিমিষেই মেয়েটাকে ভেঙে দিয়ে চলে গেছে। রাসেল বুঝতে পারল এনারা ম্যামের এমন অবস্থাটা জানলেও এই অবস্থা হওয়ার কারণটা জানে না। আর জেনিকে এখান থেকে নিয়ে যেতে হলে সবটা খুলে বলতেই হবে। তাই রাসেল বাধ্য হয়ে তার বসকে সবটা খুলে বলে। রাসেলের কাছে সবটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে জেনির বাবা। তারপর গম্ভীর কণ্ঠে বলে, তাহলে এখন কি করতে চাইছো তুমি? আসলে স্যার, আমি ডিরেক্টরের কথা অনুযায়ী ম্যামকে একটু আলাদা পরিবেশে হাসি খুশি রাখার জন্য আমাদের বাসায় নিয়ে যেতে চাইছি। আমি আশা করি ওখানে ম্যাম আমাদের ভিতরে ভালোই থাকবে। কিন্তু তোমার স্ত্রী? ওসব নিয়ে আপনি একদম ভাববেন না স্যার। আমার স্ত্রী এখানে সম্পূর্ণ সাপোর্ট করছেন। ইনফ্যাক্ট আমি এবং আমার স্ত্রী দুজন মিলে ম্যামকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার স্ত্রী খুবই বাচ্চাসুলভ এবং খুবই মিশুক। আশা করি ম্যাম ওখানে গেলে অবশ্যই ভালো থাকবে। জেনির বাবা রাসেলের এমন প্রস্তাবে না করতে পারল না। হয়তো মেয়ের ভালোর কথা ভেবেই আর আটকালেন না। রাসেলকে বললেন জেনির সাথে কথা বলতে। তাই রাসেল জেনির রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। জেনি রুমে গিয়ে দেখে রুমটা কেমন অগোছালো। মনে হচ্ছে অনেকটা সময় এখানে কেউ আসে না। রাসেল চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ রাসেলের চোখ গেল ব্যালকনির দিকে। দেখে মনে হলো কেউ একজন আছে ওখানে। সাদা পর্দা টানানো ব্যালকনিতে হালকা বাতাসে পর্দা দুলছে, আর সেই সাদা পর্দায় কারো অবয়ব দেখা যাচ্ছে। রাসেল বুঝতে পারলো এটা জেনি, তাই সেদিকে পা বাড়ালো। ব্যালকনিতে যেতেই রাসেল চমকে গেল। এ কাকে দেখছে সে? এ তো তার দেখা সে জেনি নয়। অগোছালো এলোমেলো চুলে বিষণ্ণ মনে আকাশপানে তাকিয়ে আছে মেয়েটি। হালকা বাতাসে সে জেনি সে অগোছালো চুলগুলো উড়িয়ে দিচ্ছে কিছুটা। এই যে চেয়ারটা দুলছে তাতে হেলান দিয়ে বসে আছে জেনি। মুখটা শুকিয়ে গেছে, মুখে সেই মুগ্ধ করা হাসিটা নেই। প্রাণবন্ত মেয়েটা যেন একদম প্রাণহীন হয়ে গিয়েছে। রাসেল জেনির পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিতে জেনি বলে উঠল, আসুন মিস্টার রাসেল, বলুন হঠাৎ এই অসময়ে আগমনের কারণ? রাসেল একটু অবাক হলো, কারণ জেনি তাকে না দেখে কি করে বুঝলো সে এসেছে। তারপর রাসেল আর কিছু না ভেবে জেনিকে সবটাই খুলে বলে। জেনি কিছুক্ষণ চুপ করে থাকে। হয়তো ও কিছু ভাবছে, মনের মধ্যে তার টানাপোড়া চলছে। একদিকে প্রিয় মানুষের সান্নিধ্যে সারাটা সময় থাকার সৌভাগ্য, অন্যদিকে সেই মানুষটাকে অন্য কারোর সাথে দেখার দুর্ভাগ্য। তবে প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখতে পারার এবং তার সান্নিধ্য লাভের লোকপ্রিয় মানুষকে অন্য কারোর সাথে দেখার কষ্টটাকে জিততে দিল না। জেনি রাজি হয়ে যায় রাসেলের সাথে যেতে।
জেনি এমন অনায়াসে রাজি হওয়ায় রাসেল একটু অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি জেনি এত সহজে রাজি হয়ে যাবে। তারপর ঝটপট জেনির প্যাকিং করে ফেলে রাসেল। তারপর জেনির বাবাকে জানিয়ে বেরিয়ে পড়ে দুজনেই। রাসেল গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো। পাশের সিটে অন্যমনস্ক হয়ে বসে আছে জেনি। জেনি ভেবে চলেছে, আমি কি পারবো সবটা থেকে বেরিয়ে আসতে? আমি এমন সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করে বসিনি তো? আমি কি পারবো রাসেলকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা সহ্য করে নিতে? অজিহা নিজের ঘরে পায়চারি করে চলেছে। তার মনটা যেন শান্ত হতে চাইছে না। এমনটা না যে সে কোনো আশঙ্কায় ভুগছে, তবে কেন যেন তার মনটা দুশ্চিন্তায় ছেয়ে গেছে। অবশ্যই দুশ্চিন্তার মূল উদ্দেশ্য বা কারণ অজিহা জানে না, শুধু জানে কিছু একটা তো ভুল হচ্ছে, সঠিক হচ্ছে না। জেনির আগমনই কি তাকে এমনটা ভাবতে বাধ্য করছে? অজিহা তা বুঝে উঠতে পারছে না। অজিহা তো জানেই জেনি অন্য কাউকে ভালোবাসে, তাহলে তো এখানে ভয় বা আশঙ্কার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে জেনি কেন এতটা ব্যতিব্যস্ত হয়ে আছে সেটা নিজেই জানে না। জেনি যে রাসেলকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে তা অজিহার ধারণার বাইরে, আর সে এইসব বিষয়ে অবগত নয়, এমনকি রাসেলও তা জানে না। অজিহা নিজের মন এবং নিজেকে সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এরই মধ্যে হঠাৎ কলিং বেলের আওয়াজ আসতেই কেঁপে ওঠে অজিহা। দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে দেয়। রাসেলকে দেখে কিছুটা স্বস্তি পেলেও রাসেলের পাশে দাঁড়ানো জেনিকে দেখে আবারও সেই অজানা ভয় অজিহাকে চেপে ধরে। নিজের মনের অস্থিরতা মুখে প্রকাশ না করে মুখে এক অমায়িক হাসি টেনে রাসেল এবং জেনিকে ভিতরে স্বাগত জানায়। রাসেল জেনির লাগেজ ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকে যায় আগে, তারপর অজিহা জোরপূর্বক হাসি মুখে জড়িয়ে ভেতরে প্রবেশ করে। জেনি এবং রাসেলকে সোফায় বসতে বলে অজিহা দৌড়ে গিয়ে 2 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসে। রাসেল অজিহার কাণ্ড দেখে হেসে ফেলে। জেনি মামা গেস্ট, সেই জন্য এত ব্যস্ততা, সেটা মানলাম, তবে আমি তো মেহমান নেই, তাই না? আমি তো তোমার ঘরের একান্তই নিজের মানুষ, তাহলে আমাকে নিয়ে এত ব্যস্ত দেখাচ্ছ কেন? আমি এটা বুঝলাম না। একান্তই নিজের মানুষ কথাটা জেনির কানে তীরের মতো বিঁধল। সে এক মুহূর্তে ভাবল এবার থেকে তো তাকে প্রতিনিয়ত এসব কথা, এমনকি এর থেকেও গভীরতম কথা শুনতে হবে। সে কি করে পারবে এসব সহ্য করতে? সে রাসেলকে দেখার আশায় এখানে আসতে রাজি হয়ে ভুল করেনি তো? জেনির ভাবনার অবসান ঘটে অজিহার হাসির শব্দে। অজিহা হেসে বলে, বাইরে এত রোদ, জেনি ম্যামের পাশাপাশি আমার নিজস্ব ব্যক্তিত্বটাও নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছে, তাই এই লেবুর শরবতটুকু নিয়ে এলাম। তাই এখন আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিন। রাসেল হেসে বলে, জো হুকুম মেরি আকা। অজিহা জেনির সাথে স্বাভাবিক হওয়ার জন্য বলে, ম্যাম খুব ভালো করেছেন এখানে, আমি সবটা শুনেছি ওনার কাছ থেকে। আপনি বরং এখন থেকে সবকিছু নিজের মন থেকে মুছে ফেলার চেষ্টা করুন। আমি আশা করি আপনি এখানে ভালো থাকবেন এবং বেশ আনন্দে থাকবেন। আমি আপনাকে পুরনো কথা মনে করতেই দিব না। আমরা একসাথে খুব ঘুরবো, জমিয়ে গল্প করব। এতদিন বাসায় একা একা থাকতে থাকতে কেমন যেন একটা হয়ে গেছি। এখন আর কোনো চিন্তাই নেই। আমি আপনার সাথে আপনার পাশে থাকবো, সাপোর্ট করব। আপনার প্রতি যতটা সহানুভূতিশীল হতে হয় আমি হব। জেনি শুধু মৃদু হাসলো, মনে মনে বলল, তুমি খুবই সরল অজিহা। তুমি নেহাত সত্যিটা জানো না, বিধায় আমাকে আপন করে নিতে চাইছো। আমি যার জন্য আজ এই অবস্থায় দাঁড়িয়ে, যাকে এতটা ভালোবেসেছি, সে আর কেউ নয়, তোমার স্বামী। এই কথা যেদিন জানবে সেদিন হয়তো তুমি আমাকে সহানুভূতি নয় বরং ঘৃণা করবে। তবে আমি সেই পরিস্থিতি আসতে দেব না। আমি নিজেকে সামলে নেব। কথাগুলো মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো জেনি। তারপর অজিহার সাথে আর কিছু টুকটাক কথা বলল। ইতিমধ্যে রাসেল জেনির রুম ঠিক করে ফেলেছে। রাসেলদের বেডরুমের পাশে আরেকটা বেডরুম আছে, সেখানেই থাকবে জেনি। রাসেল জেনির লাগেজ সেখানে শিফট করে দিয়েছে। অজিহা জেনিকে বলে ফ্রেশ হয়ে রেস্ট নিতে। তারা বিকালে বসে গল্প করবে। জেনিও আর কথা বাড়ায় না, আসলে সেও একটু ক্লান্তি বোধ করছিল। একে তো ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না কিছুদিন ধরে, ঠিক করে নিয়ম মাফিক ঘুমানো হয় না, তার উপর আবার এতটা পথ জার্নি করে এসেছে। শরীরটা যেন আসলেই ক্লান্ত হয়ে পড়েছে। জেনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা গোলাপি রঙের ওয়ান পিস এবং সাথে সাদা রঙের লেগিংস পরে চুলগুলো ছেড়ে দিয়ে আয়নায় নিজেকে দেখে। আসলে সে কত বদলে গেছে, কতটা পরিবর্তন ঘটেছে তার চেহারায়। ভাবতেই তাচ্ছিল্যের হাসি হাসে জেনি। এখানে কেমন যেন আনইজি ফিল হতে থাকে জেনির। সবকিছুতেই কেমন একটা ইতস্তত ভাব হবেই বা না কেন। সে তো মুক্ত পাখির মতো ছিল, নিজের বাসা, নিজের নিয়ম ছিল, যখন যা মনে এসেছে তাই করেছে। কিন্তু এখানে তা করতে পারবে না, একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে সবটা করতে হবে। তাই জেনির একটু অন্যরকম লাগছে। কিছুক্ষণ পর জেনি বুঝতে পারে শরীরটা যেন তার ভার আর সইতে পারছে না, ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে। তাই জেনি আর কিছু না ভেবে বিছানায় নিজের গায়ে এলিয়ে দেয়। ক্লান্ত শরীর থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পদার্পণ করে জেনি। দুপুরের খাবার সময় অজিহা জেনিকে ডাকতে এসে দেখে জেনি ঘুমিয়ে পড়েছে।
অজিহা রাসেলের কাছে শুনেছিল জেনি নাকি এখন ঠিক মতো ঘুমায়ও না, তাই অজিহা জেনিকে না ডেকে চলে যায়। ভাবে মেয়েটা এতদিন পর একটু ঘুমিয়েছে, তাকে বিরক্ত না করাই ভালো। রাসেল জিজ্ঞাসা করলে অজিহা বলে জেনি ঘুমিয়েছে, তাই দুজনে মিলে খেয়ে নেয়। দুপুরে নিজেদের রুমে গিয়ে রাসেল আর অজিহা দুজনে মিলে একটা প্ল্যান বানায়, বিকালে ঘুরতে যাবে এবং রাতে ডিনার করে তবেই বাসায় ফিরবে তারা। এতে যদি জেনি একটু হালকা বোধ করে, যেই ভাবা সেই কাজ। তারা তাদের প্ল্যান মাফিক দুপুর গড়িয়ে বিকেল নামবে এমন সময় গিয়ে জেনিকে ডেকে তোলে। জেনি এতই গভীর ঘুমিয়ে ছিল যে তার ঘুম ভাঙাতেই রাসেল এবং অজিহা হিমশিম খেয়ে যায়। তারপর অতি কষ্টে জেনির ঘুম ভাঙিয়ে তাকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হওয়ার জন্য। আর এই সুযোগে অজিহা আর রাসেল রেডি হতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জেনি ওয়াশরুম থেকে বের হয়ে সামনে তাকিয়ে থমকে যায়। জেনির মুখ দেখেই বোঝা যাচ্ছে সে প্রচুর পরিমাণে অবাক হয়েছে, কারণ সামনে রাসেল এবং অজিহা দাঁড়িয়েছিল সম্পূর্ণ অন্যরকম সাজে। রাসেলের পরনে ব্লু জিন্স, গায়ে সাদা টি শার্ট এবং তার উপর ব্লু কালারের ডেনিম জ্যাকেট, আর পায়ে সাদা কেটস, হাতে চামড়ার ফিতাওয়ালা খয়েরি কালারের ঘড়ি। আর অজিহার পরনে 3/4 হাতাওয়ালা কালো টপস, তার সাথে সাদা জিন্সের পায়ের কাছে নিচে কিছুটা ফোল্ড করে রাখা। এক পায়ে আছে একটা পায়েল, এক হাতে কালো রঙের কিছু চুড়ি, অন্য হাতে ব্ল্যাক কালারের একটা চিক ফিতাওয়ালা ঘড়ি, পায়ে কালো রঙের স্লিপার। দুজনকে দেখতে যেন অপরূপ লাগছে, চোখ ফেরানো যাবে না দুজনার থেকে। জেনিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে অজিহা এগিয়ে গিয়ে বলে, অবাক হওয়ার জন্য অনেকটা সময় পড়ে আছে, কিন্তু রেডি হওয়ার জন্য একদমই হাতে সময় নেই, তাই দয়া করে এখন তৈরি হয়ে নিন। জেনি আবারও অবাক হয়ে বলে, মানে তৈরি হব কেন? সব প্রশ্নের উত্তর পরে দিব, এখন আপাতত রেডি হয়ে নিন। জেনি অজিহার জিদের কাছে হার মেনে নেয়, তারপর নিজেও তৈরি হয়ে নেয়। জেনির গায়ে অ্যাশ কালারের কুর্তির সাথে সাদা রঙের জিন্স, পায়ে লেডিস লোফার এবং হাতে একটা ঘড়ি, ব্যাস এইটুকুই জেনির সাজ। তাতেই যেন অগোছালো মেয়েটাকে বেশ সুন্দর দেখাচ্ছে। অজিহা মুচকি হেসে বলে, নাও ইটস সো লুকিং পারফেক্ট, চলুন তবে যাওয়া যাক তাহলে। জেনি আবারও জিজ্ঞাসা করে, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? অজিহা শুধু মৃদু হেসে বলে, একটু নির্মল বাতাস, হাসি খুশি মুহূর্ত এবং রঙিন পরিবেশের সন্ধানে। জেনি বুঝতে পারে না অজিহার কথা, শুধু নীরবতা বজায় রেখে বেরিয়ে পড়ে ওদের সাথে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।